সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের খুব একটা ফেভারিট একটা স্ন্যাক্স মোমো, মোমোর ইতিহাস নিয়ে। তো আমরা যে আজকাল যে মোমো যেটা খাই, সেটা অ্যাকচুয়ালি কিন্তু যে মোমোর যে জার্নিটা যেটা ভারতে এসেছিল, সেটা কিন্তু প্রথম এসেছিল যে চায়না থেকে। চায়না, এবং চায়নাতে মোমোকে বলা হয় চিয়াওৎসু। চিয়াওৎসু তো চায়না থেকে এই চিয়াওৎসু, যেটা স্টিম ডাম্পলিং, যেটা চায়নার স্টিম ডাম্পলিং, সেটা আসে তিব্বত, এবং তিব্বত থেকে এটা আসে নেপাল, এবং নেপাল থেকে এটা পৌঁছয় দার্জিলিং এবং কালিম্পং, এবং দার্জিলিং কালিম্পং হয়ে এটা পৌঁছয় কলকাতায়। তো এইভাবে হচ্ছে যে মোমোর প্রথম জার্নি, যে ভারতবর্ষে কিভাবে মোমো আসে। কিন্তু মোমোর যে জার্নি হচ্ছে, যে ভারতে আসার যে কাহিনী, সেটা কিন্তু দুটো। এইটা হচ্ছে যেটা প্রথম আপনাদেরকে যেটা বললাম, সেটা হচ্ছে যে প্রথম মোমোটা কিভাবে ভারতবর্ষে এলো, ফার্স্ট এর জার্নি, যেটা প্রথম চায়না, চায়না থেকে তিব্বত, তিব্বত থেকে নেপাল, এবং নেপাল থেকে দার্জিলিং এবং কার্শিয়াং কালিম্পং এই সমস্ত এরিয়াতে, এবং তারপর ওখান থেকে কলকাতা, এবং কলকাতা থেকে তারপর এগুলো এসে পৌঁছয় ইস্টার্ন ইন্ডিয়ার যে সমস্ত বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গাগুলোতে। কিন্তু তখনও পর্যন্ত মোমোটা কিন্তু নর্থ ইন্ডিয়া কিংবা সাউথ ইন্ডিয়াতে কিংবা পশ্চিম ভারতে পৌঁছয়নি। তো সেটা পরে বলবো যে সেটা ছিল মোমোর সেকেন্ড জার্নি। প্রথম জার্নিতে মোমো শুধু চায়না থেকে ভারতবর্ষে কলকাতা এবং ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। তো প্রথম যেটা বললি, যেটা হচ্ছে যে টিবেটিয়ান যে সমস্ত ফুড হ্যাবিট যতই আছে, সমস্তর উপরেই কিন্তু চাইনিজদের একটা মানে অল্প বিস্তর একটা ইনফ্লুয়েন্স প্রথম থেকেই ছিল। তো তার মধ্যে মোমোটা হচ্ছে যে একটা খুবই অন্যতম। এবং তিব্বতে যে সমস্ত মোমো তৈরি করা, সেটা একদমই চাইনার যে অর্ধচন্দ্রাকৃতি যে স্টিম ডাম্পলিং যেটা করা চিয়াওৎসু বলে, ঠিক ওই রকমই। এবং ওটা চাইনিজদের থ্রুতে ওটা এসে তিব্বতে পৌঁছায়। কিন্তু তিব্বত থেকে যে এই মোমোটা কিভাবে নেপাল হয়ে দার্জিলিংয়ে পৌঁছলো, তার কাহিনীটা প্রথমে আপনাদেরকে বলি। নেপালে এক রকমের কমিউনিটি আছে, যাদেরকে বলা হয় নেওয়ার কমিউনিটি। নেওয়ার কমিউনিটি, তো ওরা বেশিরভাগই হচ্ছে যে বিজনেস করতো। ওরা নেওয়ার কমিউনিটির লোকেরা, নেওয়ারি বলা হয়, নেওয়ারি বা নেওয়ার কমিউনিটি। তো এই নেওয়ার যে ট্রেডার্স যারা ছিল, তারা এই নেপাল থেকে ওরা এই তিব্বতের লাসাতে যেত, মানে বিজনেসের জন্য। এবং ওরা মানে পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে ওরা তিব্বত যেত, এবং যেতে প্রায় মাসখানেক সময় লেগে যেত। তো এই নিউয়ার ট্রেডার্সরা এই লাসা থেকে আর কাঠমান্ডু, এই ওদের ছিল এই ট্রেড রুট। এবং এই ট্রেডটা আরও বেশি ধীরে ধীরে ইনক্রিজ হলো কখন, যখন তিব্বতের সাথে এই নেপালের রাজা, যিনি ছিলেন এই লক্ষ্মী নরসিমা মাল্লা, লক্ষ্মী নরসিমা মাল্লা, উনি একটা ট্রিটি সাইন করলেন মানে তিব্বতের সাথে, এবং লাসাতে প্রায় 32টা ট্রেডিং হাউস মানে তৈরি হলো লাসাতে এই নেওয়ারি ট্রেডার্সদের থ্রুতে। এবং তারপর থেকে নেওয়ারি ট্রেডার্সরা এই তিব্বতে মানে খুব ফ্রিলি এই বিজনেসের জন্য যাওয়া আসা করা শুরু করলো, মানে কাঠমান্ডু থেকে লাসা। তো ওরা যখন ওখানে তিব্বতে যখন যেত, তখন মানে গিয়েই যে আবার ফিরে আসতো সেরকম নয়। মানে নেওয়ার ট্রেডার্সরা যখন তিব্বতে পৌঁছতো, তারপরে বিজনেসের জন্য প্রায় ওখানে লাসাতে প্রায় 1 বছর 1.5 বছর থাকতো, তারপরে আবার কাঠমান্ডু ফিরে আসতো। তো ওরা যখন এই তিব্বতে থাকতো, তখন ওরা তিব্বতের সমস্ত লোকাল ফুড খেত, এবং যার মধ্যে ছিল এই মোমো। এবং ওটা তখন ওইখানে তিব্বতে ওই মোমোটাকে বলতো ওরা লোগো মোমো, লোগো মোমো। তো এইভাবে মোমোটাকে ওরা এই নেওয়ারি ট্রেডার্সদের থ্রুতে মোমোটা এসে নেপালে পৌঁছয়। এবং পরবর্তীকালে এই নেওয়ার যে ট্রেডার্স যারা ছিল, তাদের কিছু সংখ্যক নেওয়ার ট্রেডার্সরা এই মাইগ্রেট হয়ে আসে এই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত এরিয়াতে। এবং নেপাল থেকে ওরা যখন এই সমস্ত দার্জিলিং এই সমস্ত এরিয়াতে যখন এরা মাইগ্রেট হয়ে আসে, তখন মোমোটাকে এরা এই দার্জিলিং
এই সমস্ত জায়গাতে নিয়ে আসে এবং পরবর্তীকালে দার্জিলিং থেকে এটা কলকাতাতে এসে পৌঁছায়। তো এইভাবে যে ফার্স্ট যেটা যে ভারতবর্ষে যে মোমো পৌঁছানোর যে অবদান যেটা সেটা কিন্তু এই নেওয়ার যে ট্রেডার্স এদের একটা অবদান, কারণ এরাই প্রথম লাসা থেকে ভায়া কাঠমান্ডু হয়ে দার্জিলিংয়ে এই মোমোটা এনেছিল। এবং এই আপনি যদি দার্জিলিংয়ে দেখবেন যে দার্জিলিংয়ে যে মোমো কিন্তু দু রকমের হয়। একটা তো হয় যে ময়দা দিয়ে যেটা মোমো তৈরি হয়, আরেকটা হচ্ছে বাকহুইট দিয়েও একটা মোমো তৈরি করে। এবং যেটা বেশিরভাগ এই নেওয়ার ট্রেডার্স যে নেওয়ারি যে কমিউনিটি আছে এরা খুব পছন্দ করে এই রকমের মোমোটা খেতে। তো বাকহুইট দিয়ে যে মোমোটা তৈরি হয় ওটাকে বলে ফাপ্পার কো মোমো। আরেকটা মোমো আছে নেপালিরা খুব পছন্দ করে যেটা হচ্ছে ঝোল মোমো। ওরা কি করে, ওরা ওই টমেটো তারপরে সয়া সস দিয়ে একটা খুব থিক গ্রেভি তৈরি করে, তারপরে মোমোগুলোকে ওর ভিতরে ছেড়ে দেয় ওই মানে গ্রেভিটার ভিতরে, এবং যেটাকে ওরা বলে এই ঝোল মোমো। এবং এখানে যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে এবং সিকিমেও, গ্যাংটক এই সমস্ত জায়গাতে এরা যে মোমোটা খায়, যেটা আমরা এখন মানে কলকাতাতে যে মোমোটা খাই সেটাতে দেখবেন একটা মানে লঙ্কার একটা মানে রেড কালারের একটা চাটনির সাথে খাই, কিন্তু ওখানে যে আপনি যদি যে রেড কালারের যে লঙ্কার যে চাটনিটা দেবে সেই চাটনিটা কিন্তু খুবই ঝাল। এবং সেটার কারণ হচ্ছে যে ওখানে দাল্লে খুরসানি বলে এক রকমের ছোট ছোট মানে চেরির মতো ছোট ছোট গোলাকৃতি লঙ্কা পাওয়া যায়, এবং যে লঙ্কাটা জিআই ট্যাগও পেয়েছে। মানে সিকিম, কালিম্পং এই সমস্ত জায়গাতে ওই লঙ্কাটা খুব বেশি পরিমাণে হয়। তো এই লঙ্কাটা কিন্তু মানে যত পৃথিবীতে যত রকমের খুব ঝাল লঙ্কা আছে, যেরকম ভারতবর্ষে ভূত জলিকা একটা ঝাল লঙ্কা আছে, ঠিক তেমনি এই দাল্লে খুরসানি বলে যে লঙ্কাটা আছে এটা কিন্তু খুবই ঝাল। তো এই লঙ্কা দিয়ে তৈরি মানে সস দিয়ে ওরা এই মোমোটা খায়। এবং নেওয়ার ট্রেডার্সরা আরেকটা হচ্ছে যে দার্জিলিং আরেকটা খাবার নিয়ে এসেছিল, যে খাবারটা মানে নেওয়ার কমিউনিটির মধ্যে খুব ফেমাস ছিল, যেটাকে বলা হতো ছইলা। এই ছইলা খাবারটাও কিন্তু মানে মোমো যেমন নিয়ে এসেছিল নেওয়ার ট্রেডার্সরা দার্জিলিংয়ে, তেমনি এই ছইলা খাবারটাও নিয়ে এসেছিল। এবং এই ছইলা খাবারটা কি, এই ছইলা খাবারটা হচ্ছে যে মাংসগুলোকে ওরা যে কোনো রকম মাংস হতে পারে, খাসির মাংস কিংবা চিকেনের, লম্বা লম্বা করে কেটে নেয় প্রথমে। তারপর ওটাকে শিক, যেটা আমরা শিক কাবাব করি যেরকম শিক থাকে, ওই শিকে এইগুলোকে মাংসগুলোকে লাগিয়ে তারপরে ওটাকে আগুনে ঝলসাতে থাকে এবং যতক্ষণ না কালো হয়ে যায় মাংসটা ততক্ষণ পর্যন্ত আগুনে ঝলসাতে থাকে। এবং যখন কালো হয়ে যায় তখন এটাকে ওরা বলে কি হাকু ছইলা। হাকু মানে হচ্ছে ওরা নেওয়ারি ভাষাতে মানে নেওয়ারি ল্যাঙ্গুয়েজে এটাকে হাকু মানে হচ্ছে ব্ল্যাক মানে কালো। তো যখন মাংসের টুকরোগুলো একদম মানে কালো হয়ে যায় ঝলসে, তখন ওরা ওইটাকে আবার আরো ছোট ছোট করে বেশ কাটে, তারপরে ওতে কি মেথি বাটা এবং হলুদ, তারপরে লঙ্কা এবং দিয়ে ওটাকে মেখে তারপরে ওটাকে সর্ষে তেলে ভাজে। তো এইটা হচ্ছে ওদের একটা কিন্তু খুব পপুলার একটা খাবার, এই ছইলা বা হাকু ছইলা। এবং এটা হচ্ছে যে এই নেওয়ারি ট্রেডার্সদের মধ্যে আরেকটা হচ্ছে যে মানে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যে ওদের একটা খুবই মানে একটা সেরেমনি আছে, ম্যারেজ সেরেমনি, যেটা প্রায় মানে নেওয়ারি যে উমেন যারা আছে তাদের যে বিয়ে যেটা হয়, হ্যাঁ, যে মহিলাদের যে বিয়ে হয় তাদের বিয়ে কিন্তু 3 বার বিয়ে করে। একজন নেওয়ারি কমিউনিটির মহিলা 3 বার জীবনে বিয়ে করে। প্রথম ওর যেটা বিয়ে হয় সেটা ওই 7-8 বছর বয়সে বিয়ে হয়, এবং 7-8 বছর বয়সে বিয়ে কার সাথে হয়, বেলের সাথে বিয়ে হয়। বেল মানে আপনারা সবাই জানেন বেল যে ফ্রুট, যেটা ইংলিশে উড আপেল বলে, তো বেলের সাথে প্রথম হয়। তারপরে দ্বিতীয় যে বিয়ে হয় সেই বিয়েটা হয় সূর্যর সাথে মানে সান, এবং ফাইনাল যে বিয়েটা হয় সেটা হচ্ছে হিউম্যান হাজবেন্ড, যেটা মানুষের সাথে বিয়ে হয়। তো বেল যেটা হচ্ছে যে বেলের সাথে যখন বিয়ে হয় 7-8 বছর বয়সে, তো বেলটাকে সিম্বলাইজ করা হয় বিষ্ণু ভগবানের সাথে। এবং যখন পরবর্তীকালে যখন হিউম্যান হাজবেন্ড যখন মারা যায় তখন এদেরকে উইডো হিসাবে কনসিডার করা হয় না নেওয়ারি উমেনদেরকে, কারণ বলা হয় যে বিষ্ণুর সাথে ওর বিয়ে হয়েছিল, তো বিষ্ণু হচ্ছে ইমর্টাল, অমর। তো সেই জন্য স্বামী মারা গেলেও আবার এরা বিয়ে করতে পারে, এবং এদেরকে কখনোই মানে বিধবা হিসেবে কনসিডার করা হয় না, কারণ এদের প্রথম যে স্বামী সেই স্বামী হচ্ছে বেল, এবং বেল হচ্ছে বিষ্ণুকে ওরা সিগনিফাই করে।
তো এইটা হচ্ছে যে প্রথম বিয়ে 7-8 বছর বয়সে। তারপরে মোটামুটি 11-12 বছর বয়সে এদের মহিলাদের দ্বিতীয় বিয়ে হয়, এবং যেটা বিয়েটাকে বলা হয় বারাতায়াগু। বারাতায়াগু, বাড়া মানে হচ্ছে কেভ বা গুফা, আর তেগু মানে হচ্ছে টুপুট মানে রেখে দেওয়া। তো এটা হচ্ছে যে কি, মানে যখন 10 থেকে 12 বছর বয়স হয় যখন একজন মেয়ের, তখন তাকে একটা গুফার মধ্যে, মানে যেখানে একদম মানে আলো, সূর্যের আলো পৌঁছাতে পারবে না, এরকম একটা অন্ধকার একটা যে কোনো একটা জায়গাতে মানে রেখে দেওয়া হয় 11 দিন ধরে। এবং 11 দিন ধরে মানে ওটা মানে ওতে কিন্তু কোনো সূর্যের আলো পৌঁছয় না। তারপরে 12 দিন পর মানে অন দ্য 12th ডে ওকে কেভ থেকে বার করা হয়, এবং তারপরে ওকে সূর্যের সাথে বিয়ে দেওয়া হয়, সূর্যের সঙ্গে বিয়ে দেওয়া হয়। অন দ্য 12th ডে শি ম্যারিড উইথ সান। তো সেইভাবে মানে এদের হচ্ছে প্রথম হচ্ছে 7 থেকে 8 বছর বয়সে প্রথম বিয়ে হয় বেলের সাথে, সেকেন্ড বিয়ে হচ্ছে সূর্যের সাথে 10 থেকে 12 বছর বয়সে, এবং তারপর 18 বছর বয়সের পর হিউম্যান হাজবেন্ড। তো এইভাবে ওদের 3টে বিয়ে হয়। এইটা হচ্ছে নেওয়ারি কমিউনিটির একটা খুব মানে অভিনব একটা কাস্টম। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যেটা হচ্ছে যে, এবার আমি বললাম যেটা প্রথমে শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ফার্স্ট যে মোমোর যে জার্নি যেটা ভারতবর্ষে এসেছিল, সেটা প্রথম জার্নিটা হলো যে ওই চায়না, তিব্বত, তারপর নেপাল, তারপরে দার্জিলিং, এবং তারপর ওখান থেকে কলকাতা, এবং কলকাতা থেকে ইস্টার্ন ইন্ডিয়া মানে উড়িষ্যা, বিহার, এই সমস্ত জায়গায়। এবং তখনও কিন্তু উত্তর ভারতে কিন্তু মোমো খাওয়ার রেওয়াজ ছিল না ওই সময়। তো এবার এই উত্তর ভারতে কিংবা দক্ষিণ ভারতে কিভাবে মোমোটা পপুলার হলো, তার কারণ হচ্ছে যে এই যে 1961 এবং 1962-তে যে ভারত এবং চায়নার যে যুদ্ধ হলো, এবং তারপরে যে টিবেটিয়ানসরা, যে দলাই লামা যখন চলে এলেন যে ধর্মশালাতে, মানে হিমাচল প্রদেশের ধর্মশালায়, এবং তারপরে যে প্রচুর যে সমস্ত টিবেটিয়ান রিফিউজি যারা, তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিল। তো প্রথম আশ্রয় নিয়েছিল যে ওরা হিমাচল প্রদেশের ধর্মশালাতে। তো এবং ধর্মশালাতে যখন ওরা আশ্রয় নিল, তখন ওই টিবেটিয়ানসরা ওদের যে লোকাল যে সমস্ত রেসিপি সেগুলো সাথে করে এনেছিল, মানে ওদের খাওয়া দাওয়ার যে সমস্ত কাস্টম যেগুলো। তো ওখানে ধর্মশালাতে ওরা থাকাকালীন ওখানকার টিবেটিয়ানসরা ওখানে এই মোমোটা তৈরি করতো, এবং এই মোমোটাই ধীরে ধীরে কিন্তু মানে এই পাঞ্জাব এবং কাশ্মীর, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে পপুলার হতে শুরু করলো। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু এই মোমোটা দিল্লিতে পৌঁছায়নি। দিল্লিতে সবচেয়ে বেশি মানে এটা মোমো খাওয়ার প্রচলনটা কখন শুরু হলো, যখন দিল্লিতে এই টিবেটিয়ান রিফিউজিরা এসে এই দিল্লিতে যে মজনু কা টিলা বলে একটা জায়গা আছে, এটা দিল্লি ইউনিভার্সিটির খুব কাছে একটা এরিয়া। তো ওই মজনু কা টিলাতে এসে যখন এরা বাস করতে শুরু করলো, এবং গভর্নমেন্ট যখন এদেরকে এখানে টিবেটিয়ান রিফিউজিদেরকে এখানে আশ্রয় দিল, তখন দিল্লিতে লোকেরা মানে এই মোমো খাওয়াটা শুরু করলো। এবং তখন এই দিল্লির বিভিন্ন এরিয়াতে এই ইন্ডিয়ানস লোকেরাও এই মোমো তৈরির পদ্ধতিটা শিখলো, এবং দিল্লির বিভিন্ন জায়গাতে এরা এই মোমোটা বিক্রি করা শুরু করলো, এবং দিল্লির মধ্যে মোমোটা মানে কয়েক বছরের মধ্যেই কিন্তু এই জনপ্রিয় হয়ে উঠলো। তো সেটা হচ্ছে এই মজনু কা টিলাতে টিবেটিয়ান রিফিউজিরা আসার পর কিন্তু এই মোমোটা দিল্লিতে মানে পপুলার হওয়া শুরু হয়। এবং এই জায়গাটা সম্পর্কে একটুখানি বলি, যেটা হচ্ছে যে দিল্লির এই মজনু কা টিলা, এটাকে মজনু কা টিলা কেন বলা হয়? টিলা মানে হচ্ছে মাউন্ড, মানে ছোট্ট পাহাড়ের মতো। তো 1505 সালে যখন সিকান্দার লোদি, যখন লোদি ডাইনেস্টি, যখন সিকান্দার লোদি যখন দিল্লিতে রাজত্ব করছেন, তখন এই গুরু নানক উনি এই দিল্লি এসেছিলেন। এবং উনি দিল্লি আসার সময় এই মজনু কা টিলা যে জায়গাটা আজকে আছে দিল্লিতে, উনি ওই জায়গাতে একজন মুসলিম সুফি সেন্ট মজনু বলে, ওনার সঙ্গে গুরু নানকের দেখা হয়, এবং ওনাদের দুজনের চিন্তা ভাবনা, চিন্তাধারা, এবং যে সমস্ত ফিলোসফি এবং ধর্ম সম্পর্কে যে সমস্ত মানে ওনাদের কনসেপ্ট, সেগুলো খুব মিল খায়। এবং গুরু নানক খুব ইমপ্রেস হয় এই মজনু বলে যে সুফি সেন্ট ছিলেন। তো উনি ওখানে যে বেশিরভাগই ওনারা দুজন দেখা করতেন, একটা মানে ওখানকার একটা ছোট একটা টিলা ছিল, ওই টিলার উপরে ওনারা দেখা করতেন এবং নিজেদের এই সমস্ত কনসেপ্টগুলো শেয়ার করতেন। তো ওই গুরু নানক উনি ওই জায়গাটার নাম দেন মজনু কা টিলা। মজনু কা টিলা মানে দ্য মাউন্ট অফ মজনু। তো এইভাবে জায়গাটার নাম হয়ে যায় মজনু কা টিলা। তো এইভাবে তো বললাম যে ইস্টার্ন ইন্ডিয়াতে এবং নর্থ ইন্ডিয়াতে কিভাবে এটা পৌঁছলো। এবং যেটা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যেটা পৌঁছেছে, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যে মহারাষ্ট্র
এবং সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতে মোমোটা কিভাবে পপুলার হলো তার পিছনেও কিন্তু এই টিবেটিয়ানসরা আছে। এবং এই টিবেটিয়ানসদের যে রিফিউজি যারা, তারা শুধু যে কেবলমাত্র ধর্মশালাতে গভর্নমেন্ট এদেরকে আশ্রয় দিয়েছিল কিংবা মজনুকা টিলাতে নয়, এটা হচ্ছে যে ছত্তিশগড়েও এদের একটা মানে এদের শেল্টার ছিল, যে জায়গাটা ম্যানপাথ রায়পুর থেকে 360 কিলোমিটার দূর। এখানে প্রায় মোটামুটি 2000-এরও বেশি টিবেটিয়ানসরা থাকে। তো এইখানে ম্যানপাটে এখানে ওদেরকে আশ্রয় দিয়েছিল। এবং এই ছত্তিশগড়ে থাকাকালীন এই ছত্তিশগড় এরিয়াতে, তারপরে মধ্যপ্রদেশ, হ্যাঁ, এবং আশেপাশে যে সমস্ত মধ্যপ্রদেশ থেকে ধীরে ধীরে মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাতে মোমোর পপুলারিটা ছড়িয়ে পড়ে। কারণ ওই ম্যানপেট জায়গাতে এ সমস্ত টিবেটিয়ানরা থাকতো এবং ওরা ওদের এই লোকাল যে কুইজিন এ সমস্ত তৈরি করতো এবং এই মোমো তৈরি করতো। তো সেইভাবে এই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় এই ম্যানপাথ এই জায়গাটা থেকে ছড়িয়ে পড়ে। এবং এই যে ম্যানপাথ এই জায়গাটা সম্পর্কে একটু আরেকটা আপনাদেরকে মানে খুব একটা ইন্টারেস্টিং একটা ঘটনা বলছি। এখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে উল্টা পানি। এখানে উল্টা পানি হচ্ছে মানে একটা ছোট্ট একটা ঝর্ণা, ওয়াটারফলসের মতো আছে। তো এইখানে হচ্ছে যে যেরকম আপনারা শুনেছেন যে লাদাখে যেরকম গ্র্যাভিটি হিল আছে, তো এই উল্টা পানি এই ছত্তিশগড়ের এই ম্যানপাথে এই উল্টা পানি বলে যে জায়গাটা, এখানে একটা গ্র্যাভিটি হিল আছে। এবং এইখানে গ্র্যাভিটি হিলটা থাকার জন্য এখানে এক রকমের অপটিক্যাল ইলিউশন হয়, যেখানে আপনার মনে হবে যে যখন ঝর্ণার যে জলটা আসছে, তো জল তো মানে উপর থেকে নিচে পড়ে, কিন্তু এখানে আপনি যখন ওই ওয়াটারফলসটাকে দেখবেন মনে হবে জল নিচে থেকে উপরে যাচ্ছে। মানে এটা হচ্ছে যে সিমস ওয়াটার ফ্লোজ ফ্রম বটম টু আফিল। তো এটা একটা অদ্ভুত একটা মানে লাগে। তো এই জায়গাটার নাম হচ্ছে উল্টা পানি, এটা এই ম্যানপাথের খুবই কাছে। এবং সাউথ ইন্ডিয়াতে কিভাবে এই মোমোটা মানে পপুলার হলো তার কারণ হচ্ছে যে এখানেও একটা কর্ণাটকে মহীশূরের থেকে প্রায় 80 কিলোমিটার দূরে প্রায় 70,000 এই টিবেটিয়ান রিফিউজিরা থাকে। জায়গাটার নাম হচ্ছে বাইলাকুপ্পে। তো বাইলাকুপ্পেতে এই প্রায় 70,000-এরও বেশি এই টিবেটিয়ান রিফিউজিরা ওখানে থাকে। তো ওখান থেকে এই মোমোটা এই মানে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। তো এইভাবে আপনাদেরকে আমি পুরোটা বললাম যে কিভাবে মোমোটা এই পুরো ইন্ডিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়লো। মানে আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে মানে কলকাতা এবং বিহার, উড়িষ্যাতে মোমোটা আসার কারণ ছিল এই নেওয়ারি ট্রেডার্সরা, যারা টিবেট থেকে এটাকে এনেছিল দার্জিলিংয়ে, নেপালি যে কমিউনিটি যেটা। এবং সেকেন্ড হচ্ছে যে টিবেটিয়ান রিফিউজিরা যখন ইন্দো চায়না যুদ্ধের পর যখন ভারতবর্ষের এই সমস্ত জায়গাতে এলো, এই ধর্মশালা, মজনুকা টিলা, বাইলাকুপ্পে এবং ম্যানপাথ, তো এই সমস্ত জায়গা টিবেটিয়ান রিফিউজিদের থ্রুতে এই মোমোটা ছড়িয়ে পড়লো ভারতের এই ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়া এবং সাউদার্ন ইন্ডিয়াতে। তো এইভাবে মোমোর জার্নিটা ভারতে শুরু হলো। এবং মোমো যে ভারতবর্ষে শুধু নয় এবং টিবেটে শুধু নয়, চায়নাতে শুধু নয়, ইভেন ইউরোপেরও অনেক কান্ট্রিতে কিন্তু এই মোমোর মতোই সিমিলার ডিশ আছে, যেটা হচ্ছে পিয়েরোগি হচ্ছে ইস্টার্ন ইউরোপে আপনি মানে এই পোল্যান্ড, ইউক্রেন, হাঙ্গেরি, মলডোভা, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, রোমানিয়া এই সমস্ত দেশগুলোতে কিন্তু আপনি এরকমই মোমোর মতোই একরকমের স্টিম ডাম্পলিং আপনি দেখতে পাবেন, যেটা খুবই পপুলার, যেটাকে বলা হয় পিয়েরোগি। তো এই পিয়েরোগিটা হচ্ছে যে যখন মানে এই তাতার বলে একটা যে টার্কির এক রকমের উপজাতি আছে, তো এই তাতাররা যখন আক্রমণ করে পোল্যান্ডে, তখন পোল্যান্ডে দুর্ভিক্ষ শুরু হয়। এবং পোল্যান্ডে দুর্ভিক্ষের সময় এই পিয়েরোগি বলে এই স্টিম যে ডাম্পলিং সেটা কিন্তু এই কমন পিপলরা খেত। এবং তারপরে ধীরে ধীরে পোল্যান্ড থেকে এটা অন্যান্য স্লোভাকিয়া, স্লোভেনিয়া, রোমানিয়া, মলডোভা এই সমস্ত দেশগুলোতে ছড়িয়ে পড়ে। তো এইটা হচ্ছে ইউরোপের মোমো, যার নাম হচ্ছে পিয়েরোগি, একদম সেম মোমোর মতো। এবং এই মোমোটাই যখন রাশিয়াতে পৌঁছলো এই পিয়েরোগি, তখন এটাকে বলা হয় পেলমেনি। তো রাশিয়ার পেলমেনি আর পোল্যান্ডের এই পিয়েরোগি এই দুটো একদম সিমিলার, মানে স্টিমড মানে ডাম্পলিং। এবং আরেক রকমের ডাম্পলিং হচ্ছে যে মানে এইরকমই স্টিম ডাম্পলিং, যেটা অনেকটাই টিবেট এবং চায়নার চিয়াওসের মতো, যেটা মঙ্গোলিয়াতে পাওয়া যায়, যেটাকে বলে BUZZ। তো এই বাজ হচ্ছে মঙ্গোলিয়াতে তৈরি যে মোমো,
সেটাকে ওরা বাজ বলে। এবং মঙ্গোলিয়ারা যখন এই কোরিয়াতে পৌঁছলো তখন মঙ্গোলিয়ানসরা এই নিজেদের দেশ থেকে কোরিয়াতে নিয়ে গেল এই বাজটাকে, এবং এই বাজটা কোরিয়ান লোকেরা নিজেদের মতো করে কিছুটা মডিফাই করলো এই স্টিম ডাম্পলিংটা, এবং কোরিয়াতে ওটাকে বলা হয় মান্ডু, MANDU, মান্ডু। তো এটা হচ্ছে সেম, মানে এরা সবই হচ্ছে কিন্তু এই মোমোরই কাজিন সিস্টার। এবং কাজাকস্তানেও কিন্তু এই মঙ্গোলিয়ানদের একটা ইনফ্লুয়েন্স ছিল, এবং কাজাকস্তানের লোকেরাও এইরকমই স্টিম ডাম্পলিং খেতে খুবই ভালোবাসে, এবং ওখানে ওটাকে বলে মান্টি কাজাকস্তানে। কিন্তু কাজাকস্তানে যেটা হচ্ছে যে বাকি দেশে যে স্টিম ডাম্পলিংয়ে যে মাংসটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে চিকেন কিংবা মাটন কিংবা পোর্ক কিংবা বিফ, এই 4 রকমের মধ্যে যে কোনো 1 রকমের মিট ইউজ করা হয়। কিন্তু কাজাকস্তানে যেটা যে মান্টি বলে যে স্টিম ডাম্পলিংটা তৈরি করে ওটা তো ওরা ঘোড়ার মাংস মানে হর্স মিট ইউজ করে। কারণ কাজাকস্তানে মানে হর্স কেন মানে ঘোড়ার সংখ্যা কিন্তু প্রচুর, এবং ওখানে ঘোড়ার মাংস খাওয়ার একটা ওখানে চলন আছে। এবং আফগানিস্তানেও এরকম স্টিম ডাম্পলিং মানে খায় লোকে, যেটাকে বলে মান্টু। তো এই আফগানিস্তানের মান্টু, কাজাকস্তানের মান্টি, রাশিয়ার পেলমেনি, তারপরে পোল্যান্ড এবং এই সমস্ত স্লোভাকিয়ার পিয়েরোগি, এবং কোরিয়ার মান্ডু, চায়নার চাওৎসু, এই সবই হচ্ছে কিন্তু এই মোমোরই কাজিন সিস্টার, মানে সিমিলার ডিশ। এবং সবশেষে আপনাদেরকে একটা বলি যে মোমো যেটা হচ্ছে আমাদের মানে একটুখানি স্পাইসি ধরনের মোমো সব জায়গাতে, যেগুলো আমি বললাম যে টিবেটের মোমো কিংবা বাকি অন্যান্য দেশে যে সমস্ত মানে স্টিম ডাম্পলিং হয় সবই মানে স্পাইসি ধরনের হয়। কিন্তু এক রকমের সুইট মানে মিষ্টি মানে স্টিম ডাম্পলিং পাওয়া যায় জাপানে, যেটাকে বলা হয় ড্যাঙ্গো, এবং এটা হচ্ছে কালারফুল, মানে লাল, নীল, হলুদ এরকম রঙের হয়, এবং এটা হচ্ছে স্টিম ডাম্পলিং, যেটা জাপানের লোকেরা খুব ভালোবাসে, যেটাকে বলা হয় ড্যাঙ্গো। তো আজকে আপনাদের সাথে এই মোমোর গল্পটা মানে ইতিহাসটা শেয়ার করলাম, এবং আমার যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ।